আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি এই অপরূপ রূপে বাহির হলেন জননী, ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ভরে। এটা বিজয়ের মাস। আমরা আমাদের মাতৃভূমিকে যত দেখি আমাদের স্বাদ মেটে না। এই মাতৃভূমির জন্য যারা বুকে রক্ত দিয়েছেন, সম্ভ্রম দিয়েছেন, তাদের সকলের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। প্রিয় দর্শক, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ সবার জন্য অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা সবসময় দেশের কথা বলি, দেশের মানুষের কথা বলি, হৃদয়ের কথা বলি। সুপ্রিয় সুধী, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ সবার জন্য অনুষ্ঠানের সাম্প্রতিক ভাবনা পর্ব। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট নারী নেত্রী, কবি, লেখক এবং আমাদের সকলের প্রিয় অপরাজেয় বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক ডক্টর ওয়াহিদা বানু। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি সবসময় ভালো থাকেন, সেটা আমাদের জন্য খুব আনন্দের। এটা ভালো থাকার একমাত্র কারণ যে আপনি আমাদের দেশের অবহেলিত নারী এবং শিশুদের জীবনমান উন্নয়নের যে সংগ্রাম, সেই সংগ্রামে দীর্ঘদিন কাজ করছেন। সাম্প্রতিক সময়ে আপনি কি কাজ করছেন, তাদের নিয়ে আপনার ভাবনাটা কি? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে বলবো যে এটা আমাদের বিজয়ের মাস। আজ 16 ডিসেম্বর। বাংলাদেশের দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমাদের শহীদদের আত্মা এবং অনেক নারীদের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে গাঁথা আমাদের চেতনা এবং আমাদের বেঁচে থাকা। তো সেই জায়গা থেকে আমি সকল শহীদদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি জানাবো এবং সাথে সাথে আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যত জাতীয় নেতারা আছেন, আমাদের দেশের শ্রমজীবী মানুষ, জনতা, সবার প্রতি শ্রদ্ধা জানাবো। এবং এই বিজয়ের মাসে আমি যেটা বলতে চাইবো সেটা হলো 52 বছর আমরা অতিক্রম করেছি। আমাদের একটা প্রত্যাশা ছিল আমরা একটা স্বাধীন দেশ পাবো, সার্বভৌমত্ব পাবো, আমরা একটা পতাকাও পেয়েছি। কিন্তু সেখানে কথা ছিল যে আমাদের সর্বস্তরের যে নাগরিক, তারা নাগরিক অধিকার পাবে, তাদের অধিকার তারা চর্চা করবে, ন্যায্যতার বা ন্যায় ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা হবে এবং মানে সব মানুষের যে স্বপ্ন পূরণের জায়গা হবে এই ভূখণ্ড, এই পতাকা এবং এই মাটি। যেই স্বপ্ন থেকে আমরা বেরিয়ে এসেছি, আসার পরে আমরা যেটা দেখলাম যে আজ যখন আমরা 52 বছর পর কথা বলছি, তখনও আপনি দেখবেন যে পেপার, পত্রিকা অথবা এই টেলিভিশন চ্যানেলগুলোতে এই হাজার হাজার শিশুদের হত্যা, ধর্ষণ, নিপীড়ন, যৌন নির্যাতন, মাদক, আত্মহত্যা আর এখন তো ডিজিটালাইজড যে ক্রাইমগুলো আছে এগুলোর সাথে যুক্ত আছে। 5-10 বছর আগেও কিন্তু আমরা শিশুদের যে গ্যাং কালচার বা গ্যাংরা যে হত্যা করে, এগুলো কিন্তু আমাদের ছিল না। কিশোর গ্যাং একটা বিশাল আধিপত্য বিস্তার করে রেখেছে। তো সেই জায়গা থেকে আমি বলবো দেশের একটা বিশাল কিন্তু উন্নয়ন হয়েছে। যদি আমি বলি পুষ্টির ক্ষেত্রে, শিক্ষার হারের ক্ষেত্রে, তারপরে আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক অংশগ্রহণ, সব জায়গায় একটা আমরা বলবো একটা মানে বৈশ্বিক উন্নতির সাথে সাথে বাংলাদেশের উন্নয়নের মাত্রা যোগ হয়েছে, যেটা দৃশ্যমান। কিন্তু সাথে সাথে যে গোষ্ঠীটা এখনো পিছিয়ে পড়ে আছে, যেটাকে আমরা বলি পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদেরকে সামনে নিয়ে আসার জন্য আমাদের যে প্রজ্ঞা, আমাদের যে মনন, আমাদের যে মূল্যবোধ, সেই জায়গাতে আমাদের কাজ প্রচুর করা হয়নি। এবং আমাদের এই কাজ যদি আমরা না করি তাহলে হবে কি, ডিজিটালাইজড বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের জায়গায় আমরা হয়তো টেকনিক্যালি আগাবো, কিন্তু মূল্যবোধের জায়গাটাতে আমরা আগাতে পারবো না। তো আমি যেটা বিশ্বাস করি, যে কোনো উন্নয়ন বা যে কোনো বিকাশ শুরু হয় শিশুদের থেকে, এবং শিশুদের মননশীলতা বিকাশ এবং তাদের কগনিশনের যে ডেভেলপমেন্ট, সেই জায়গায় আমাদেরকে কাজ করতে হবে। তো আপনারা যে লক্ষ্য নিয়ে নারী এবং শিশুর অধিকার প্রতিষ্ঠা, তাদের সমাজ জীবনে তাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে আনা যে কাজ তাদের ক্ষেত্রে আপনারা কতটা সফল বলে মনে করেন? আমি মনে করি আসলে সামগ্রিকভাবে কাজ না করলে তো আগানো যায় না। আসলে আমাদের এখন যেটা জরুরি, আমরা যারা বেসরকারি সংগঠনগুলো স্বাধীনতার পর কাজ শুরু করেছি, সেগুলো মোস্টলি মনে করেন যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো কাজ শুরু করেছে। আর জাতীয় ভিত্তিক যে সংগঠনগুলো কাজ শুরু করেছে, বেশিরভাগই আপনি দেখবেন যে মাইক্রো ক্রেডিট বা ব্যবসা ভিত্তিক কাজ শুরু করেছে। অপরাজেয় বাংলাদেশের মতো
খুব কম সংখ্যক অর্গানাইজেশন আছে। আমরা আসলে অধিকার ভিত্তিক আন্দোলনে কাজ করছি, যে শিশুদের যে অধিকার, নারীদের যে অধিকার, সেই অধিকারগুলো অর্জন করতে হবে, উন্নয়নের জায়গায় কাজ করতে হবে, এবং সেগুলোকে বিস্তৃত করলে আমরা তাদেরকে আসলে যে জীবনমান উন্নয়নের কথা বলছি সে জায়গাটাতে পাবো। বাহ, অসাধারণ। মানে সাফল্যের জায়গাটাও আমরা অনেক বড় মানে দেখতে পাচ্ছি, বেশ বড়। তো একদম শেষে চলে এসেছি আমরা আপনার কাছে। সবসময় আমি আপনার কাছে জানতে চাই যে আপনার স্বপ্ন কি? আমি সবসময় যে কথাটা বলে থাকি আপনাকে অথবা যে কোনো অনুষ্ঠানে, সেটা হলো যে যখন থেকে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে কাজ করছি তখন থেকেই আসলে ভিতরে একটা স্বপ্ন তো তৈরি থাকে, সেটা দিনে কি রাতে, এটা ইট ডাজন্ট ম্যাটার। সেটা হলো যে আমি দেখতে চাই যে বাংলাদেশে আসলে শিশু বান্ধব, নারী বান্ধব একটা সমাজ ব্যবস্থা তৈরি হবে। এটা সাংস্কৃতিক বিপ্লব ছাড়া এটা কখনো হবে না। সেই সামাজিক এবং সাংস্কৃতিক বিপ্লবটা করার জন্যই আমরা কাজ করছি। পাশাপাশি আমি মনে করি যে যে দাবিটা আমাদের এত বছর ধরে ছিল, সেটা হলো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে শিশুদের একটা অধিদপ্তর হবে। আমরা একটা মন্ত্রণালয় চাই, কিন্তু মন্ত্রণালয় তো অনেক দূরের ব্যাপার, একটা অধিদপ্তর হোক এটা আমরা চাই। এবং যতগুলো আইন আছে সেই আইনগুলো যথাযথ বাস্তবায়ন হলে আমরা আসলে অনেকাংশেই তাদেরকে আমরা একটা মানে মূল্যবোধের জায়গা থেকে বলেন, সহনশীলতার জায়গা থেকে বলেন, একটা জায়গায় আমরা তাদেরকে নিয়ে যেতে পারবো। দুর্দান্ত, অসাধারণ। এবং আমি বিশ্বাস করি যে আপনার স্বপ্ন নিশ্চয়ই সফল হবে এবং সরকার নিশ্চয়ই এই যৌক্তিক দাবি মেনে নেবে যে আমাদের শিশুদের জন্য একটা অধিদপ্তর তো অন্তত দরকার। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। ধন্যবাদ আপনাকে এবং এটিএন বাংলার সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় সুধী, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ সবার জন্য অনুষ্ঠানের আবৃত্তি পর্ব। এই পর্বে উপস্থিত আছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী মিতা আফরোজ। কোন কবিতাটি আবৃত্তি করবেন মিতা? আমি কবি কাজী নজরুল ইসলামের বাংলাদেশ কবিতাটি পড়ছি। এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই দর্শকদের যে এই যে বাংলাদেশ কবিতাটি নজরুল লিখেছিলেন যখন আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়নি, সেটা প্রায় 100 বছর আগে এই কবিতাটি তিনি লিখেছিলেন, এবং বাংলাদেশ নামটি কিন্তু আসলে নজরুলের দেয়া। এটি আমাদের মনে রাখতে হবে, এই জন্য তিনি আমাদের জাতীয় কবি। শুনি আমরা। বাংলাদেশ, কাজী নজরুল ইসলাম। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর। শিওরে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পরে ঝরি। যেন উমার চেয়ে এ আদরিনী মেয়ে, ওরে আকাশ ছেয়ে মেঘচিকুর। গ্রীষ্মে নাচে বামা কালবৈশাখী ঝড়ে, সহসা বর্ষাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতি বিধুর। হরিত অঞ্চল হেমন্তে দোলায়ে, ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে। শীতের অলস বেলা পাতা ঝরার খেলা, ফাগুনে পরে সাজ ফুল বধূর। এদেশের মাটি জল ও ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এ বুকে স্বপ্নাতুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ সবার জন্য অনুষ্ঠানের সাম্প্রতিক ভাবনা পর্ব। এই পর্বে উপস্থিত আছেন অপরাজেয় বাংলাদেশের বোর্ড অব ডিরেক্টরসের সম্মানিত মেম্বার প্রফেসর জেসমিন রশিদ। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন। আমরা জানি যে অপরাজেয় বাংলাদেশ দীর্ঘদিন থেকে নারী এবং শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করছে। বিশেষ করে যারা দরিদ্র এবং যারা ধরেন যে সমস্ত শিশু কিশোররা বিভিন্ন জায়গা থেকে আসে, আশ্রয় পায় না, সেসব শিশু কিশোররা আপনাদের কাছে আশ্রয় পায়। তো অপরাজেয় বাংলাদেশ যে দীর্ঘদিন থেকে কাজ করছে তার সাফল্যটা কেমন? ধন্যবাদ, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে শিশুরা আসছে অপরাজেয় বাংলাদেশে, এবং ওখানে তারা যে সহযোগিতাটা পাচ্ছে
সেই ঝরে পড়া শিশুগুলো বা পথ শিশুগুলো তাদের সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করে নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং দেশের ভিতরে এবং দেশের বাইরে তারা অসাধারণ অবদান রাখছে, যা আমাদের দেশের জাতীয় আয়তে মাথাপিছু আয় বৃদ্ধি করতে অনেক সহযোগিতা করছে। আমাদের দেশের নারীরা, আপনি জানেন যে আমরা বলি যে নারীদের ক্ষমতায়ন হয়েছে, নারীরা অনেক চাকরিতে বিভিন্ন জায়গায় নারীদের অংশগ্রহণ বেড়েছে, কিন্তু এখনও কিন্তু আমরা দেখি যে সেই বাল্যবিবাহ কিন্তু কমছে না, কিংবা যৌতুকের প্রথা, খুব গোপনেও যৌতুক প্রথা এখনও চালু আছে। আর নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন, নারীর শ্লীলতাহানি এগুলো কিন্তু আছে। তো এইসব জায়গাগুলোতে আমাদের কি করা উচিত? অপরাজেয় বাংলাদেশ কিভাবে এই বিষয়ে কাজ করে? অপরাজেয় বাংলাদেশ নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে সেটা নিয়ে প্ল্যান ইন্টারন্যাশনাল নামক একটা অর্গানাইজেশনের মাধ্যমে তারা রুট লেভেলে কাজ করেছে, যেটার সফলতা বিভিন্ন ওয়ার্ডে এবং ঢাকা শহর, ঢাকার বাহিরে অনেক সফলতা এসেছে। তো সব কিছুই একবারে সমাধান করা সম্ভব না, তবে আশা করছি যে পরিমাণ সমাধান হয়েছে আসন্ন নির্বাচনে আমাদের যে জয় আমরা আশা করছি, বা যেই আসুক না কেন, আমাদের শিশু এবং নারীদের এই সহিংসতা বন্ধ করার জন্য আশা করি নীতিমালা আরও কঠোর হবে এবং আমাদের নারীদের সহিংসতা এবং শিশুদের যে আরও আশ্রয়, নিরাপদ আশ্রয়, সেটা নিশ্চিত হবে আমরা আশা করছি। আমরা অনেক সময় দেখি যে ধরেন বিচার প্রক্রিয়ার কারণে দীর্ঘসূত্রিতা হয়, যে শিশুরা অনেক সময় যারা মানে বিচারের সম্মুখীন হচ্ছেন তারা বিচারটা পাচ্ছে না ঠিক সময় মতো, এবং তাদেরকে আপনারা নিশ্চয়ই সহযোগিতা দেন যে একটা শিশু নির্যাতিত, নারী নির্যাতিত, তার জন্য আপনাদেরকে বিচারের আইনের আশ্রয় নিতে, আইন তো আছে শিশুর জন্য অনেক, সেই ক্ষেত্রে অপরাজেয় বাংলাদেশ কিভাবে সহযোগিতা দিচ্ছে? অপরাজেয় বাংলাদেশের যে আইন বিভাগ আছে, আইনি সহায়তা দিচ্ছে, ওইটা অত্যন্ত সুসংগঠিতভাবে দিচ্ছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই অবহেলিত যে শিশুরা যাদের দীর্ঘসূত্রিতা হচ্ছে আইন পেতে, আশা করি সেটা অতি দ্রুত সমাধান হবে। এবং অপরাজেয় বাংলাদেশের যে বোর্ড অফ ডিরেক্টরসরা আছে এবং এখানে যে কর্মচারীরা কাজ করছে আইনি সহায়তা নিয়ে, তাদের সফলতাকে আমরা খুব সুন্দরভাবে অবলোকন করেছি। আশা করি এটা আরও সুন্দরভাবে এবং দ্রুত সমাধানের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। এগিয়ে যাচ্ছেন। খুব এক কথায় বলবেন যে অপরাজেয় বাংলাদেশ সামনে কি করতে চায়? অপরাজেয় বাংলাদেশ সামনে ঝরে পড়া শিশু, পথ শিশু এবং নারীদেরকে তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের যে জীবিকা নির্বাহের যে কার্যক্রমটি, এটা আরও সামনে এগিয়ে নিয়ে তাদের লাইভলিহুডকে নিশ্চিত করাটাই হচ্ছে অপরাজেয় বাংলাদেশের সামনে উল্লেখযোগ্য কার্যক্রমের একটি অংশ। অনেক ধন্যবাদ আপনাকে জেসমিন রশিদ, চমৎকার করে আপনি অপরাজেয় বাংলাদেশের কার্যক্রম এবং তার ভবিষ্যৎ স্বপ্নের কথা বললেন। আপনি অনেক ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। সুধী দর্শক, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ সবার জন্য অনুষ্ঠানের ভালোবাসার রং পর্ব, এই পর্বে উপস্থিত আছেন দেশের বিশিষ্ট পুষ্টিবিদ, আবৃত্তি শিল্পী, লেখক, আমাদের আরেক প্রিয় মুখ নাজিয়া আফরিন। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। যে সমস্ত শিশু এবং নারীরা দরিদ্র জনগোষ্ঠী, তারা অপুষ্টিতে ভোগে, তো তাদেরকে কিভাবে আমরা পুষ্টি দিতে পারি কম, মানে কি বলবো, কম টাকা পয়সা যাদের আছে তারা কিভাবে পুষ্টি পেতে পারে? ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। আসলে বাংলাদেশে তো বেশিরভাগ মা শিশুই দেখা যাচ্ছে যে খুব হতদরিদ্র পরিবার থেকে উঠে আসছে এবং তাদের হচ্ছে যখন গর্ভবতী হচ্ছে বা প্রসূতি হচ্ছে তখন তাদের অনেক খাবারের চাহিদা বেড়ে যায়, বাট তারা তো ওইভাবে আসলে খেতে পারে না। সেক্ষেত্রে আমাদের একটা মানে নিয়ম আছে যে অল্প খরচে অধিক পুষ্টিমূল্য সমৃদ্ধ খাবার যেগুলো, আমরা সেগুলো সাধারণত সাজেস্ট করে থাকি। যেমন হচ্ছে, এমন আমরা বলে থাকি যে 3টা আপেলের সমান পুষ্টিমূল্য থাকে একটা আমড়াতে।
তো সিজনাল যে ফ্রুটসগুলো আছে আমাদের আমলকি, আমড়া, এই জাতীয় খাবারগুলো যদি প্রতিদিন খেতে পারে, যেহেতু এগুলো ওয়াটার সলিউবল ভিটামিন, তাহলে রেগুলার খেতে হবে এগুলা, কারণ এগুলো ইউরিনের সাথে সিক্রেশন হয়ে যায়। এবং এগুলো রেগুলার খেলে হয় কি, আয়রন জাতীয় খাবার যেগুলো, নারীদের তো বেশিরভাগই হচ্ছে হিমোগ্লোবিনের প্রবলেমটা হয়, তাহলে ওই আয়রনটা ফেরিক থেকে ফেরাস হয় এবং শরীরের শোষণ ক্ষমতাটা হয়। সেজন্য প্রতিদিন আমরা বলি যে সিজনাল কম দামের যে ফ্রুটসগুলো আছে, যে 5 টাকা দিয়ে একটা আমরা আসলে অ্যাভেলেবেল, তো এটা খেয়ে নিল এরকম। আর পাশাপাশি হচ্ছে প্রোটিনটা যদি বলি, যেমন যেগুলো ফার্স্ট ক্লাস প্রোটিন, প্রাণীজ প্রোটিন, ওগুলো না খেয়ে যদি উদ্ভিজ্জ প্রোটিনটা খায়, ডাল, শিমের বিচি, পুঁইশাকের বিচি বা এই জাতীয় খাবারগুলো, তাহলে সেই প্রোটিনটা ফিল আপ হচ্ছে। এইভাবে আর কি আমরা সাজেস্ট করি। যাদের ডিম কেনার সামর্থ্য নেই তারা কি করবে? হ্যাঁ, ডিম যেহেতু আসলে একটা বায়োলজিক্যাল 100% বায়োলজিক্যাল ভ্যালু সম্পন্ন একটা উপাদান, হ্যাঁ খাবার, কিন্তু হিসাবে ডিমটাই সস্তা ছিল, বাট এখন তো ওইভাবে আসলে সস্তা নাই। সেই ক্ষেত্রে যেহেতু ডিমটা প্রাণীজ প্রোটিন, আমরা ডিমের বদলে হচ্ছে আমরা বলবো যে এরকম বিচি জাতীয় খাবার, ডাল জাতীয় খাবার, অথবা ছোলা কিনে ভিজিয়ে রাখলে একটু ছোলা খেলো, অথবা এটাও কিনতে পারছে না, সেই ক্ষেত্রে 5 টাকা দিয়ে কিন্তু বাদাম, ছোলা এসব কিনতে পাওয়া যায়, ছোলা বুট, ডাবলি বুট, ওগুলো একটু কিনে একবেলা খেলো। এভাবে আর কি আমরা বলে থাকি বা ওদেরকে কাউন্সেলিং করে থাকি এভাবে। মানে এই যে আমাদের মৌসুমী ফল যেগুলো, এগুলো তো খুব যে কুল বড়ই টরে এগুলো খেলেও তার কিছুটা হবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে, ভিটামিন সিটা তাদের রিকোয়ারমেন্টটা ফিল আপ। যাদের মাছ কেনার সামর্থ্য নেই তারা কি করবে? আচ্ছা, একই কথা, সেই মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো তো সব ফার্স্ট ক্লাস প্রোটিন। ওই মাছের আমরা কিন্তু বলা হয় যে গরিবের মাংস ডাল, আগে বলা হতো, কিন্তু এখন তো আসলে ডালের দামও তো অনেক বেশি। তারপরে আমরা আর কি ওই যে ঘুরে ফিরে ওইটাই বলবো যে উদ্ভিজ্জ প্রোটিনটাই আমাদের গ্রহণ করতে হবে, সয়াবিন, তারপরে বাদাম, বুট, ডাবলি, সূর্যমুখী তেল, অথবা কিছু না হোক একটা মিষ্টি কুমড়া কিনলাম, মিষ্টি কুমড়াটা ভিটামিন এ, মিষ্টি কুমড়াটা সে সবজি হিসেবে খেলো, ভিটামিন এটা পেলো। মিষ্টি কুমড়ার যে বিচিটা, সেটা যদি ফেলে না দিয়ে সেটা একটুখানি ভেজে টেলে ওটার ভেতরে শ্বাসটা খেলো, অথবা আপনি বলছিলেন কুল বড়ই, বড়ইটা খেয়ে বড়ইয়ের বিচিটা একটু শুকিয়ে ভেতরে একটু ভেঙে ভেতরে যে বাদামের মতো সাদা অংশটা থাকে, বীজটা, সেটা যদি খায় তাহলেও কিন্তু তার প্রোটিনের চাহিদাটা ফিল আপ হয়ে যাবে। এভাবে করে আর কি আমরা বলে থাকি যে যা আছে আমার ঘরে, যেটা আছে সেখান থেকেই আমরা যে শুধু পুষ্টির যে মূল্যটা খালি জানতে হবে যে ওর মধ্যে পুষ্টির মূল্যটা কোথায়, কোন প্রোটিনটা বা কোথায় কোন পুষ্টিটা আছে, এটা একটু জেনে খেলেই হয়ে যাবে। ওইটা জানানোর জন্যই আর কি আমরা আসলে কাজ করে যাচ্ছি। অনেক ধন্যবাদ। আমরা জানি যে আপনি লেখালেখিও করেন এবং পুষ্টি নিয়ে একটা ছোট্ট কবিতার কয়েকটা লাইন যদি আপনি আমাদের শোনান। ও, ধন্যবাদ আপনাকে। আমি স্বাস্থ্য পুষ্টি নিয়ে একটা কবিতা অলরেডি লিখে এনেছি, এটা আমার নিজেরই লেখা। কবিতাটির নাম হচ্ছে খাদ্যনামা। শ্বসন, রেচন, পুষ্টি গ্রহণ যে আহারে থাকে, তারই তো খাদ্য বলি, শরীর তারই চাহে। চিপস, বার্গার, নাচোস, পিৎজা, চুইংগামের স্বাদ, খাবার নহে, পুষ্টি নহে, তাদের দিব বাদ। রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম, ভিটামিন তা করে থাকে, বোঝেন সেটা বিজ্ঞজন। বাতাবি লেবু, কমলা লেবু, আমড়া, আমলকি, জলপাই, প্রতিদিনই ভিটামিন সি, তাই তো তাদের গুণ গাই। পালং, ব্রকলি, মিষ্টি কুমড়া, গাজর, টমেটো, পেঁপে, চলন, গমন, জনন, ত্বকে সৌন্দর্য ভাব ফোটে। এই ভুবনের যত সুন্দর চোখ মেলিয়া দেখি, সেই চোখকেই সুস্থ রাখে ভিটামিন এ উপাদানটি। চাল, আলু, ভুট্টা, গম মিষ্টি জাতীয় খাবার, শক্তি দেয়, কর্মক্ষম করে, আশা দেয় বাঁচার। শিমের বিচি, পুঁইয়ের বিচি, ডাল জাতীয় আহার, ছোলা, ডাবলি, ডিম, দুধ, মাছ, মাংস যত, দেহের গঠন, ক্ষয়ের পূরণ, হরমোন সৃষ্টি তত। বাদাম, নারকেল, সর্ষে, সয়াবিন, ঘি, মাখন, চর্বি, সূর্যমুখী, অলিভ তেলের পরিমিত পরিমাণটি। শুটকি মাছ, নোনা ইলিশ, সুরমা, কোরাল, রিঠা, টুনা, খনিজ লবণ দেহের কাজে করতে পারো ভুনা। শরীরের 70% পানির প্রয়োজন লাগে, প্রতিদিন 3 লিটার পানি পান করবে তাতে। অভ্যন্তরীণ অঙ্গগুলোর সুস্থতা তবে পাই, খাবারে যদি থাকে 6টি উপাদানের মিশেল, সুস্থ, সুন্দর, কার্যকরী, তবেই তোমার হেসেল। আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। শুধু দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে বিজয়ের কথা বলতে চাই, আমাদের সামনের দিনগুলোর সুন্দর ভবিষ্যতের কথা বলতে চাই। আমরা চাই আমাদের দেশ, আমাদের জাতি আরও সুন্দর হোক, আরও সমৃদ্ধ হোক, পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াক। এবং আমরা অবশ্যই কবির সেই কথা বলবো, ভয়কে মোরা জয় করবে হেসে, গোলাগুলির গোলাতে নয় গভীর ভালোবেসে। গভীর ভালোবেসে আমরা সব কিছু জয় করতে চাই। প্রত্যাশায় শেষ করছি আজকে সবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।